বিচারের অস্বচ্ছতার কথা আপনি বলছেন, সেটি যদি থাকেও, সেটি যদি মেনেও নেই আমরা যে হ্যাঁ বিচারের অস্বচ্ছতা আছে, কিন্তু মানে এই যে গুমের সাথে সম্পৃক্ততা, সেনা কর্মকর্তা যারা আসলে বিভিন্ন কমান্ডিং অথরিটির অধীনস্থ ছিলেন, তাদের এই যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এবং সাবেক প্রধানমন্ত্রীটি সরাসরি আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসামি, এটিকে আসলে আপনারা কিভাবে নেন? এটি আসলে আওয়ামী লীগের জন্য কতটা ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে বা ক্ষতিকর হচ্ছে কিনা? এটা আওয়ামী লীগের কথা নয়, এটি হচ্ছে একজন মানুষ খুন হলে, একজন মানুষ অপঘাতে মৃত্যুবরণ করলে যারা এর সাথে দায়ী সেটা বিচার হওয়া দরকার। এটা আওয়ামী লীগের কথা বলছেন কেন? আমি বারবার বলছিলাম অস্বচ্ছতার কথা। এ সরকার কখন কি করে ফেলে, এবং তার পরবর্তীতে যদি আপনি দেখে থাকেন, ওই যিনি প্রেস সচিব তিনি বললেন এরপরে আর কোন সেনা অফিসারকে গ্রেফতার করা হবে না। অর্থাৎ তারাই সিদ্ধান্ত নেন কাকে গ্রেফতার করবেন, কাকে গ্রেফতার করবেন না। টিমের কাছ থেকে জানতে পেরেছেন, যেখানে ইনি কথাটি বলেছেন, পুরো কথাটা হচ্ছে তিনি শুনেছেন প্রসিকিউশনের কাছ থেকে যে আর হবে না। কেন তাকে এই কথাটা বলতে হবে? আর না বলতেই হলো, প্রসিকিউশন টিম কিভাবে সিদ্ধান্ত নেয় তদন্ত শেষ হওয়ার আগেই যে আর কাউকে গ্রেফতার করা হবে না? সেটা নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। যখন মামলা একটি চলমান, চার্জ গঠন এখনো হয়নি, তখন তারা কিভাবে বুঝতে পারে এর সাথে আর কেউ সম্পৃক্ত নাই, শুধু এই কয়জনই সম্পৃক্ত আছেন? এই জুলাই অগাস্টে অনেকে মারা গেছেন, এবং সেটার জন্য সরাসরি শেখ হাসিনাকে সরাসরি আসামি করা হচ্ছে। অর্থাৎ তিনি সরকারের সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্যই কিন্তু তিনি আসামিটি হলেন। তাহলে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে, আর সেনাবাহিনী তো আরো ডিসিপ্লিন ফোর্স, সেনাবাহিনীর সর্বোচ্চ যিনি জেনারেল ওয়াকার, তার পরামর্শ কিংবা তার হুকুম ছাড়া কি কোনো কিছু ঘটতে পারে? যদি না ঘটে থাকে তাহলে তো সেই সার্কেলের তিনিও এর সাথে অভিযুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেই ধরনের কিছু তো আমরা দেখি নাই। সেই ধরনের কোনো আজকে এটি খুব অযৌক্তিক আপনি হয়তো বলেন নাই, কিন্তু একদমই কি সেটি বলাই যায় যে এটি অবশ্যই হওয়ার কথা? কারণ ধরেন ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে, এনএসআই, র্যাব, এনটিএমসি এগুলো তো সেনা প্রধানের তত্ত্বাবধানে থাকে না। র্যাবের কাউকে যদি ধরা হয় তাহলে ধরতে হবে সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে, মানে প্রধানমন্ত্রীকে না। পুলিশের কাউকে যদি ধরতে হয় পুলিশের, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীকে আসামি করা হয়েছে। তাহলে আর্মিতে যারা আছে তারা রিপোর্ট করতে পারে কোথাও, কিন্তু তারা সরাসরি সেনাবাহিনীর অধীনে। এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? তারা কি সেনাবাহিনী ছেড়ে চলে গেছে? কখনোই যায়নি। তাদের রিপোর্টিং অথরিটি ভিন্ন হতে পারে, কমান্ডিং অথরিটি, রিপোর্টিং অথরিটি ভিন্ন হতে পারে, কিন্তু তারা তো সেনাবাহিনীর সদস্য। শুধু সেনাবাহিনী নয়, তারা বিমান বাহিনীর সদস্য, তারা বিভিন্ন বাহিনীর সদস্য হতে পারে। সুতরাং তারা তো সেটা ছেড়ে চলে যায় না। এই যে জাতিসংঘ শান্তি মিশনে যাচ্ছে বাংলাদেশের আর্মি, তারা তো কিছু নিজের কমান্ড, কিন্তু হায়ার র্যাঙ্কিং এ তো বিদেশিরা আছে। তো এখন কি তারা কোনো অঘটন ঘটলে তাদেরকে বলা হবে না যে আপনাদের কমান্ডে থেকে, আপনাদের অবস্থানে থেকে তাদেরকে কি শাস্তির আওতায় আনা হবে না? নিশ্চয়ই হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটি হচ্ছে যে সামরিক বাহিনীটি আমাদের বিদেশে যে সুনাম অর্জন করে আসছে, তাদের সংখ্যাও কিন্তু দিন দিন 25 ভাগ কমিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই সেনাবাহিনীকেই দেশে এসে এই পুলিশের কাজ করতে হচ্ছে। পেশাদারিত্ব রইলটা কই আমি তো বুঝতে পারছি না আসলে। এবং এই পেশাদারিত্ব যদি পেশাদার বাহিনীর মধ্যে না থাকে, যাদের দেশ রক্ষা করার দায়িত্ব, তারা সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারবেন কিনা সেখানেও কিন্তু সন্দেহ থেকে যায়। জেনারেল ওয়াকারকে নিয়ে আপনারা মোটামুটি সর্বমহল থেকে কেউ সাপ বলেন, কেউ মির্জাফর, কেউ বেঈমান বলে আখ্যায়িত করেন। তার ব্যাপারে কি সবাই মানে একমত আওয়ামী লীগের মধ্যে যে তিনি আসলে বিট্রেয়ার? আওয়ামী লীগের মধ্যে তিনি বিট্রেয়ার, সাপ, এই কথাগুলো কে বলেছে আমি আসলে শুনি নাই। তবে তিনি যে শপথ নিয়ে দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, তারা বলেছেন। আমি বলেছি আমি শুনিনি, আমি আপনার কথা বিশ্বাস করছি। তারা যদি বলে থাকেন, তাদের যেহেতু নেটওয়ার্ক আমার চেয়ে অনেক শক্তিশালী, তারা নিশ্চয়ই জেনে শুনেই বলেছেন। তবে একটা কথা বলতে পারি, তিনি যে শপথ নিয়ে জনগণকে রক্ষা করার যে দায়িত্বটি নিয়েছিলেন, তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এবং দ্বিতীয় যেটি করেছেন সেটি হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী পেশাদার বাহিনী হিসেবে থাকার কথা ছিল, কিন্তু তিনি তাদেরকে গ্রামে গঞ্জে হাটে পুলিশি দায়িত্ব দিয়ে তাদের সম্মান এবং পেশাদারিত্ব দিন দিন ধ্বংস করছেন। এটাও কোনো বিদেশি ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে। এখানেও আপনার এটা কোন দেশের মানে হতে পারে, মানে ধারণা আছে কেন?
আমি আসলে ইন্টেলিজেন্সের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই। মানে কোনো ধারণা সুতরাং করতে যারা পারেন আছেন না, যদি একটুকু ধারণা তাদের করলে। চিন্তার খোরাকটা দিয়ে দিলাম, তাদেরকে চিন্তার খোরাকটা দিয়ে দিলাম। আচ্ছা, চিন্তার খোরাক মানে এখানেও কোনো বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে বলে আপনি মনে করছেন? কারণ চন্দ্রবাবু একটা রিপোর্টে সুশৃঙ্খল বাহিনীকে এইভাবে ধ্বংস করে দেওয়া হবে, 15টি মাস তারা ক্যান্টনমেন্টের বাইরে, তাদের এইভাবে ধ্বংস করে দেওয়া হবে চোর ডাকাত ধরতে। আসলে কি তারা পেশাদারিত্ব বজায় রাখতে পারবে ক্যান্টনমেন্টে ফিরে? যে হয়তো আরো কিছুদিন তাদের বাইরে থাকতে হবে। বাইরে কিন্তু এটাও আবার প্রশ্ন যে পেশাদারিত্বের জায়গায় যেভাবে মানে এখন যে গুম কমিশনের রিপোর্ট এবং তারপরে যে বিচারও একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে সেনা কর্মকর্তাদেরকে আসামি করা হয়েছে 25 জন না 25 জন মনে হয়, তাদের বিরুদ্ধে মামলা আছে 15 জন, বর্তমান 30 জন, হ্যাঁ 30 জন, 25 জন। শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারা আছেন, তারাই ছুটিতে আছেন, এবং বাকিরা বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তা। তো পেশাদার বাহিনীকে এইরকম ভাবে মানে এরকম অপরাধের সাথে সম্পৃক্ত করা, এটি কি পেশাদারিত্বের কোথাও দেখতে হয় না? আপনি একটি কথা চিন্তা করে দেখেন, আপনি তো এই 15 জনের কথা বললেন, কিন্তু এর আগে তো মেজর জেনারেল জিয়াকেও তো আরো হেনস্থা করে নেওয়া হয়েছে। এদের কিন্তু একটা এয়ার কন্ডিশন সুন্দর একটা প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়েছে, এদেরকে কিন্তু ওই খাঁচার মতো প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়নি। এদেরকে কিন্তু আমি হাতে হাত করা দেখিনি, এদের কিন্তু মাথায় হেলমেট দেখিনি, এদের কিন্তু বুলেট পরা জ্যাকেট দেখিনি, এবং এদের জন্য বিশেষ সময় আদালত বসিয়ে সেই ভোরবেলা নিয়ে আসা হয়েছে। জেনারেল জিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি। তিনিও কিন্তু এই সেনাবাহিনীরই একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। পক্ষে বিপক্ষে ভালো মন্দ সেটা পরের কথা, কিন্তু বিচার যখন শুরু হয় প্রত্যেকটি বিচার প্রার্থীর সমান সুযোগ থাকা উচিত। র্যাব তৈরি হয়েছে বিএনপির সময়, তারা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো করেছে সেই বিচারের কথা বলবেন না? জেনারেল এরশাদের সময় গুলি করে লাল দিঘির ময়দানে 21 জন 22 জন মানুষকে হত্যা করেছে, তার কথা বলবেন না? 21শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সময় 21 জন মানুষকে আইবি রহমান সহ হত্যা করা হয়েছে, তাদের কথা বলবেন না? নিশ্চয়ই, আসলে অনেক হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে, অনেক হত্যাকাণ্ড হয়েছে, বলতেই থাকতে হবে এটা ওটা হয়েছে। না, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। আর একটি কথা আপনাকে বলি, সামরিক বাহিনী যে বিচার হয়নি কথাটা কিন্তু একদম ঠিক নয়। 21শে আগস্ট গ্রেনেড হামলায় কিন্তু সামরিক বাহিনীর এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিল, তাদের কিন্তু সেই সময় বিচার হয়েছে। আপনি যদি নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের কথা মনে হয়ে থাকে, 7 হত্যা, যে কর্নেল দায়িত্ব ছিল তারও কিন্তু বিচার হয়েছে। সুতরাং সামরিক বাহিনীর যে বিচার হয়নি, কেউ যে বিচারের ঊর্ধ্বে বা কারো ইনডেমনিটি আছে বা ইউনিটি আছে, কথাটা কিন্তু সত্যি নয়। বাংলাদেশের ইতিহাসে যদিও দেখা যায় এবারও এই ডক্টর ইউনূস সরকারও 15ই জুলাই থেকে সম্ভবত 8ই অগস্ট পর্যন্ত ইনডেমনিটি দিয়েছে, কিন্তু এই ইনডেমনিটির কোনো দাম নাই। বঙ্গবন্ধু হত্যাকারীরও দিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হয়েছে। সুতরাং সরকারে যারা থাকে নিজেদের দোষ ঢাকার জন্য, নিজেদের সমর্থককে সমর্থন করার জন্য তারা এই ধরনের ঘোষণা বা এই ধরনের আইন কানুন করার কিছুটা চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে সেটা কখনোই টেকে না। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে পারবে না বা করলেও টিকতে পারবে না, সামনে এরকম কেন পরিস্থিতি হবে বলে মনে করছেন? বাংলাদেশের সবচেয়ে পুরনো দল এবং সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের ভোটের ইতিহাসে 2008 সনের কথাই বলি, 48 ভাগের বেশি ভোট পেয়েছে যে দলটির জনসমর্থন এবং ভিত্তি রয়েছে প্রত্যেকটি গ্রাম মহল্লায়, সেই দলকে বাদ দিয়ে নির্বাচনে আসলে কেউই হয়তো নির্বাচন করতে পারবে না, অথবা নির্বাচন করলেও বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশের 2টি নির্বাচন হয়েছে। 96-এর 15ই ফেব্রুয়ারিতে মাসের মধ্যে তৎকালীন সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে হয়েছিল। তেমনি ভাবে 86 সনে 88 সনে জেনারেল এরশাদ নির্বাচন করেও পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকতে পারেনি, শুধুমাত্র আওয়ামী লীগ অংশগ্রহণ না করার কারণে। সুতরাং এটা তো সত্য কথা, আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে পুরো নির্বাচনই সঠিকভাবে হতে পারবে না, অথবা হলেও তারা টিকতে পারবে না। আওয়ামী লীগ অবশ্যই যে কোনো অবস্থার তুলনায় বিপর্যস্ত ছিল আজ থেকে 15 মাস আগে, কোনো সন্দেহ নেই, সে ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু যে ব্যাপারটিতে একমত না
আপনি বললেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, নাহলে পরবর্তী বিএনপির পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আসবে না, এসেছে। যদি আমাদের ইতিহাসগুলো দেখি, না ইতিহাস দেখলে আসেনি। আসলে এ পর্যন্ত 12টি নির্বাচন হয়েছে জাতীয় সংসদে। যদি 4বারের কথা বলে থাকেন, 91, 96, 2001 এবং 2008 ছাড়া বাকি নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেনি। সুতরাং ইতিহাস বলে না যে আওয়ামী লীগের পরে বিএনপিকে আসতে হবে কিংবা বিএনপির পরে আওয়ামী লীগকে আসতে হবে, কারণ 2/3 নির্বাচনে, অর্থাৎ 12টি নির্বাচনের মধ্যে 8টি নির্বাচনে সেটি ঘটেনি। সেটা যে সবসময় ঘটতে হবে এমন কোনো কথা নেই। তার মধ্যে তো আসলে কয়েকটি নির্বাচন, অন্তত 3টি নির্বাচন আপনারাই করলেন, একটা ছিল এবার 9-এর তত্ত্বাবধায়ক নির্বাচন। আচ্ছা, এমন কোনো কথা নেই, কিন্তু আসলেও ক্ষমতায় টিকতে পারবে না এই কথাটা প্রায়ই শোনা যাচ্ছে, যে বিএনপি বলা হচ্ছে এখন বিএনপি হয়তো নির্বাচনে ক্ষমতায় আসবে, এখন নির্বাচন হলে, কিন্তু ক্ষমতায় আসলেও ক্ষমতায় টিকতে পারবে না। আপনিও বলছিলেন যে হয়তো নির্বাচনই হবে না, অথবা নির্বাচন হলেও ক্ষমতায় টিকতে পারবে না। কেন, মানে কেমন বাস্তবতায় ক্ষমতায় টিকতে পারবে না? কি হবে? আপনারা কিছু করবেন নাকি পরিস্থিতি কেমন হবে যে এই ভবিষ্যৎবাণী? প্রথমত আমরা কিছু করব কি করব না সেটা বাদ রেখেও যদি বলি, ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে। আপনি যদি দেখে থাকেন এই বিগত 15 মাসে বিএনপি যে অত্যাচার করেছে, অগ্নিসংযোগ করেছে, হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, চাঁদাবাজি করেছে, লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে, সুতরাং বিএনপির অগাস্ট গত বছরের তুলনায় সময়টির জনপ্রিয়তা ছিল, সেটিতে ধস নেমেছে। তার অর্থ এই না সেই ধসের উপর দাঁড়িয়ে জামাত কিংবা অন্য পার্টির জনপ্রিয়তা বেড়েছে। অবশ্য তারা সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে বলে তারা এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, কিন্তু সেটি কখনোই আসলে হবে না বলেই আমার ধারণা। এবং বিএনপি, আপনি যে কেন আমি বললাম তারা ক্ষমতায় থাকতে পারবে না, আমি অত দূর আসলে যেতে চাইনি, যদিও নিয়ে আসলেন, সেটি হচ্ছে তারা ক্ষমতায় না যেয়ে দেশের যে দুরবস্থার সৃষ্টি করেছে গত 15টি বছরে, তারপরে ক্ষমতায় যদি আল্লাহ তাআলা তাদের কোনোভাবে নিয়ে নেয়, তারা কি করবে নিশ্চয়ই আপনি প্রবাস থেকেও খবর পাচ্ছেন। যদি সেখানে ইউএস এইডকে বস্তাভর্তি ডলার ঢালতে হয়, সেখানে যদি আইএসআই এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে অবৈধ অস্ত্রের সমাহার ঘটে কিংবা অবৈধ টাকার সমাহার ঘটে, যদি লোক ভাড়া করে রাস্তায় নামানো হয়, এবং যদি কেউ কথা দিয়ে কথা না রাখে, বিশেষ করে বাহিনীগুলো, তখন তো এই ধরনের ঘটনা যে কোনো দেশে ঘটতে পারে, এবং সেটি ঘটেছে। এই বাহিনীগুলো কথা দিয়ে কথা না রাখার কথা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা আপনারা যেটি বলছেন, এটি নতুন কথা না। মানে আমরা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও আমরা শুনেছি যে সত্য কখনোই পরিবর্তন হয় না, সুতরাং নতুন হবে না। তো হ্যাঁ, আমরা আসলে এটা মার্কিন অনেক কর্তৃপক্ষের কাছ থেকেও এরকম কথা শুনেছি, এমনকি গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করা অনেকের মুখ থেকেও শুনেছি যে ইউএস ডিপ স্টেটের মানে এবং আপনি যদি দেখে থাকেন পৃথিবীর মধ্যে মানবাধিকার নিয়ে যিনি কাজ করেন, মেইনলি পৃথিবীর মধ্যে জাতিসংঘের ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের কমিশনার ভলকার টুর্ক, তিনিও কিন্তু আর্মিকে ফোন করেছিলেন ওই 4 তারিখের আগে, 3 তারিখে। এটা কিন্তু সরাসরি কোন দেশের সার্বভৌমত্বের পক্ষে হুমকি স্বরূপ বা ভায়োলেশন অফ সভরেনিটি অফ দ্য এনি কান্ট্রি। তো সুতরাং সেই কাজটি করেছে। সুতরাং এগুলো তো প্রমাণিত সত্য। এইটা একটা উদাহরণ হিসেবে থাকা দরকার বাংলাদেশে। যে কোনো অপরাধ যে কোনো সময় হোক না কেন, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যেমন ডক্টর ইউনূস সরকারের সময় একটু আগে বর্ণনা দিলাম, কতজন মানুষ মারা গেছে, কত হাজার মহিলা রেপ হয়েছে, কত হাজার বালিকা ধর্ষণের শিকার হয়েছে, কতটা অবিচারে ডেভিল হান্টের নামে কতজনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য কত লোককে গ্রেপ্তার করা হয়েছে। এগুলোর প্রত্যেকটির হিসাব কিনতে হবে। হয়তো এখন হবে না, কিন্তু হিসাব কিন্তু থেকে যায়। আমি বলছিলাম যে ক্ষমতা পরিবর্তন হলে হিসাব দিতে হয় সব সময়। মানে আপনাদের সময় ওই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলতো, এখনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, যে এই মানবাধিকার সংস্থাগুলো বলছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা, যে কর্মসূচির উপর বা কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানাচ্ছে। তারা এই গুম খুনের বিচার করার জন্য বা বিচারের প্রক্রিয়ার মধ্যে নেওয়ার জন্য আবার সাধুবাদও জানাচ্ছে ডক্টর ইউনূসকে। আপনি কি মানে তার সাথে সাথে কিন্তু এটাও যোগ করেছে, এই যে গুমের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, এদিকে কি আপনারা স্বীকার করেন এই অভিযোগটা, এবারে বা আংশিক স্বীকার করেন নাকি একেবারে অস্বীকার করেন? স্বীকার অস্বীকার আংশিক স্বীকারোক্তি। আমি এটাকে কোনোভাবেই
গ্রহণযোগ্য বলতে পারি না। কারণ ধরেন, কথার কথা 10 জন মানুষ কোনো কারণে গুম হয়েছে, আমি যদি আংশিক স্বীকার করি সেটা মিথ্যা হবে। আমি যদি 10 জনই স্বীকার করি, আমি তো বিচারক নই, আমি তো এখন পর্যন্ত কোর্টে কেসটা হাজির করতে পারিনি, আমি তো সেটার কোনো রায় পাইনি, সুতরাং কিভাবে আমি তাদেরকে অপরাধী বলবো? কিংবা আমি যদি অস্বীকার করি, কেউ একজনও যদি গুম হয়ে থাকে, তাহলে তো সেটা আমার করা ঠিক হবে না। জি, মানে বিচারের রায় হলে সেই রায় নিয়ে তো আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, কিন্তু মানে আপনারা মানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় এটি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়েছে, তখন আলোচনা হয়েছিল, গুমের শিকার সাংবাদিক তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন, তখন কি আসলে আলোচনা হতো যে আসলে এইটা কোথা থেকে হচ্ছে, এরকমটা কেন হচ্ছে? কখন এটা আপনাদের নিজেদের মধ্যে আলোচনা এসেছে যে বা আদৌ হচ্ছে? যদি এমনকি আপনিও তো টিভি টক শো করতেন বাংলাদেশে সেই সময়টিতে, এবং আমরাও অংশগ্রহণ করেছি সেই সময়টিতে। আমরা কিন্তু বরাবরই সংখ্যা নিয়ে সোচ্চার ছিলাম, কিন্তু যেহেতু সংখ্যাধিক্য দেখাতো, কিন্তু জাতিসংঘের রিপোর্ট যেটি এসেছিল 68 জন বা 73 জন, সেটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ কোনোদিন কোনো মন্তব্য করেনি। আসলে স্বীকার অস্বীকার কোনোটি করেনি। তবে যারা ফিরে এসছে, যারা যারা বিভিন্ন সময় দেশে বিদেশে পালিয়েছিল, তারা যখন ফিরে এসে সেটা প্রকাশ করার চেষ্টা করেছে। তবে আমি একটা কথা বলে রাখি, খুন, গুম যে কোনো সরকারের সময় হোক না কেন, যারা এর সাথে দায়ী জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এখন আওয়ামী লীগ যেহেতু একটু বেকায়দায় পড়ে আছে, হাতি তো একটু কাদায় পড়লে নাকি চামচিকে লাথি দেওয়ার চেষ্টা করে, সেই অবস্থা হয়েছে। সুতরাং সবাই একটু কথাবার্তা বলছে, কিন্তু নিজেদের দিকটা কেউ কিন্তু এখন পর্যন্ত দেখছে না যে তাদের সময়টিতে কি হয়েছে। তাদের দিকটা আবার আসবে, কিন্তু এখন যেহেতু আপনারা চামচিকার জায়গায় আসছেন, আপনাদের এই বিষয়গুলো জবাব দিতে বা আপনাদেরকে নিজেদেরকে ডিফেন্ড করে হলে দেখাতে হবে যে আপনারা আসলে করেছেন বা করেন নাই। সম্প্রতি আমরা দেখলাম মোহাম্মদ আমি বলেছি হাতি কাদায় পড়লে চামচিকা আসে, আমি নিজেদের চামচিকা, আমি হাতি হিসেবে বলেছি। হাতি বলছেন, এখন চামচিকা লাথি মারছে। একটু